আসসালামু আলাইকুম দর্শক, আমার একটা বিষয়ে ইন্টারেস্ট জাগছে যে আসলে প্রকৃতপক্ষে এতদিন তো এটার খোঁজ খবরও রাখি নাই যে যারা প্রধানমন্ত্রী ছিল, যারা মন্ত্রী ছিল, তাদের বেতন কত আছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হলো, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা হলো, তারা কি কি সুবিধা পেতে পারে এবং তাদের বেতন আদি কত হতে পারে, তাহলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে তাদের যতদিন ক্ষমতায় থাকবে এর ফলে তাদের কতটুকু সম্পদ বাড়তে পারে। দেখুন, আমি আপনাদেরকে বলবো, আমি যেটা দেখলাম যে প্রকৃতপক্ষে এই মন্ত্রী হয়ে বিশাল এলাকার মালিক হয়ে যাওয়া, বিশাল বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে যাওয়া, এটা আসলে সম্ভব না এক্সট্রা কোনো কিছু না আসলে। আমি যেটা দেখলাম যে এখানে 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা বাতিল করা হয়। তো এখন আপনি মানে আগের ইতিহাস কিভাবে টেনে নিয়ে আসবেন, কারণ সেটা বাতিল হয়ে গেছে। তখন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাকে কত দেওয়া হতো সেটা নিয়ে এখন আলোচনা করা উচিত না। তো 2016 সালের বিল অনুযায়ী যদি আমি দেখি, দ্য প্রাইম মিনিস্টার বিল, সেটার দ্বারা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখেন আমরা প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর সমপরিমাণ জায়গায় রাখতে পারি। সো আর ধরে নিতে পারি যে তিনি যে সুবিধাগুলো পেয়েছেন, প্রধান উপদেষ্টা সেসব সুবিধাই পাবেন। এবং বাকি যে মন্ত্রীরা আছেন, সেই মন্ত্রীরা যেসব সুবিধা পাইতো সেই সুবিধাগুলো এখানে মানে যারা উপদেষ্টা আছে, যেমন আসিফ নাহিদের কথা যত যাই বলেন না কেন, তো তারা সবাই এই সুবিধাগুলো পাওয়ার কথা। প্রথমে আসেন, আমি একটা জিনিস যেটা দেখলাম যে এই তাদের ক্ষমতা চলে যাওয়ার পরে তারা সরাসরি সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন পালন করবে, অর্থাৎ যারা উপদেষ্টা আছে। এবং যে প্রধান উপদেষ্টা আছে তাকে 2 বছর সরকারি ব্যবস্থাপনায় আবাসিক সুবিধা দেওয়া হবে। এরপরে তিনিও সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবে। দর্শক শ্রোতা, আমি প্রথমে যে বিষয়টা মাথায় আসে যে আসলে বেতন কত, প্রধানমন্ত্রীর বেতন কত ছিল বা প্রধান উপদেষ্টা, সেটার সাথে কম্পেয়ার করলে আসলে মানে করলে তাহলে কত বেতন ছিল প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার কথা যদি বলেন 2016 সালের অনুযায়ী 1,15,000 টাকা। অনেকেই বলবেন যে ভাই ফ্রিল্যান্সিং করেই তো এর চেয়ে বেশি টাকা ইনকাম করি, এই সেই নানান ব্যাপার স্যাপার। ভাই দেখেন, আপনার আমার অনেক খরচ আছে, যেমন নিজের চিকিৎসা খরচ, পরিবারের খরচ, ভ্রমণ খরচ, তারপর বাড়িঘর সাজানোর খরচ। সো ওনাদের কিন্তু এগুলা নাই, টেলিফোন খরচ ওনাদের কিন্তু এগুলা নাই, সব কিছু কিন্তু রাষ্ট্র বহন করে। সো আপনি প্রধান উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রধানমন্ত্রী কত বেতন পাইতো, তাহলে 1,15,000 টাকা। এবং তিনি মাসিক বাড়ি ভাড়াও পান 1,00,000 টাকা, অর্থাৎ তিনি চাইলে অন্য জায়গায় কিন্তু বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন, সেটার জন্য কিন্তু রাষ্ট্র তাকে টাকা দিবে এবং সেই বাড়িঘর সাজায় দিয়ে আসবে, আমি যেটা দেখলাম। এবং রক্ষণাবেক্ষণ বাবদও কিন্তু তিনি অনেক কিছু পাবেন। এছাড়া তিনি দৈনিক ভাতা পাবেন। আমি কিন্তু প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কথা বলছি, এতক্ষণ যাবত এখনও বলছি যে দৈনিক ভাতা পাবেন 3,000 টাকা। এছাড়াও যাতায়াত খরচের কথা যদি বলেন, তারপরে ইন্স্যুরেন্স সুবিধা পাবে। আমি যতটুকু জানি যে বাৎসরিক 25 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স সুবিধা তিনি পাবেন। কূটনৈতিক পাসপোর্টের সুবিধা পাবেন, অর্থাৎ ভাই আমরা সাধারণ মানুষ কিন্তু ভিসা লাগাই। সো বাংলাদেশের সাথে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে ওনাদের কিন্তু এই ভিসা লাগানোর ব্যাপার থাকবে না আর কি। এরপরে হচ্ছে টেলিফোন ব্যয়, চিকিৎসা ব্যয়, তিনি যত বড় অসুস্থই থাকুক না কেন তার সকল চিকিৎসা কিন্তু ব্যয় কিন্তু রাষ্ট্র আসলে বহন করবে, এটা কিন্তু আপনারা জানেন। দর্শক শ্রোতা, এদিকে এখানে মানে মোট কথা ভ্রমণ খরচ বলেন, যেখানে যাবেন বা যেখানে করবেন, সকল ব্যয় আসলে প্রকৃতপক্ষে আমি মূল ইয়েগুলোই বললাম আর কি, রাষ্ট্র বহন করে। সো এবার আসেন, যারা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা আছে, একটু বেশি সীমাবদ্ধতা আছে, তবে অত বেশিও না। যারা উপদেষ্টা যেমন আসিফ নাহিদরা মানে কত পায়, তাদের বেতন কত। তো আমি যেটা দেখলাম যে তাদের বেতনও অতটা কমও না। এখানে প্রধান উপদেষ্টা পাইতো 1,15,000, এরা পায় হচ্ছে 1,05,000। তো এখানে বেশি কিন্তু আপ ডাউন না, এখানে 1,05,000 টাকা করে বেতন পাইতে পারে নাহিদ আসিফরা বা ওনার ক্যাটাগরি যারা উপদেষ্টা রয়েছে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। তো আমার মনে হয় যে যাদেরকে বসানো হয়েছে বেশিরভাগই তারা আগে থেকে আর্থিকভাবে সবল এবং তারা দেশকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। জাস্ট আপনাদের ইন্টারেস্টের জন্য আমি বলতেছি। তো আগের মন্ত্রীরা এই লেভেলের বেতনগুলো পাইতো, ঠিক আছে।
তো কত, 1,05,000 টাকা। এবং তাদেরকে আসলে প্রকৃতপক্ষে একটি বাসভবন দেওয়া হতো, বিনা ভাড়ায় সরকারি বাসভবন দেওয়া হতো। তো সেই বাড়িতে সে থাকতে পারেন, আর যদি অন্য বাড়িতে থাকেন তো সেক্ষেত্রে তিনি বাসা ভাড়া বাবদ 80,000 টাকা করে পেতে পারেন। এবং এখানেও কিন্তু বাড়ির রক্ষণাবেক্ষণ বা সাজসজ্জার জন্য তিনি কিছু অর্থ পায় থাকে আর কি। এছাড়াও তিনি তার অফিসে কোনো মানুষজন আসলে আপ্যায়ন করবে, সেটার জন্য 10,000 টাকা একটা আপ্যায়ন ফিস বা আপ্যায়ন ভাতা পেয়ে থাকেন। তারপরে তার যত চিকিৎসা তার জীবনের যত চিকিৎসা হবে, চিকিৎসার সকল খরচ রাষ্ট্র দিবে। এরপরে সরকারি গাড়ি পাবে। আসিফ নাহিদদের তো দেখেছেন, গাড়ি কিন্তু পেয়েছে। সেই গাড়ির জন্য দৈনিক 18 লিটার তেলের যে পরিমাণ অর্থ হয় সেটা কিন্তু পাবেন তিনি। এছাড়া দেশের ভিতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা 2,000 টাকা পাবেন। মানে মোট কথা তাদের এক্সট্রা কোনো কিন্তু আর খরচ নাই, আমি যেটা দেখলাম আর কি। হ্যাঁ, তো তাদের জন্য একটা ইন্স্যুরেন্স, মনে হয় 8 লাখ টাকার ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা তো দেখলেন যে আসলে প্রকৃতপক্ষে একটা ধারণা পাইলেন যে ওনাদের জীবনযাপনের জন্য হয়তো বা এক্সট্রা টাকা খরচ হচ্ছে না, তার যত টাকা আসতেছে সেই টাকায় তিনি তার বেতন যে আসতেছে বা ভাতা থেকে হয়তো বা অনেক টাকা তাদের থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এরকম কোটিপতি হয়ে যাওয়া মুহূর্তের মধ্যেই বা অনেক কিছু করে ফেলা, সেটা কিন্তু সম্ভব না। সো ভালো থাকবেন দর্শক শ্রোতা, আমি জাস্ট ছোটো করে কথা বললাম। এবং এখানে ওনারা যারা আছেন, আমরা বিশ্বাসী যে ওনারা একটা দেশের পরিবর্তন আমরা দেখতে পাবো।